নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। ডব্লিউবিসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা অপশনালের ক্লাস করানো হয়। শুধুমাত্র ডব্লিউবিসিএস না, ইউপিএসসি যারা যারা বাংলা অপশনাল নিয়েছো তারাও কিন্তু আমাদের চ্যানেল ফলো করতে পারো। আজকের আলোচনাটা ডব্লিউবিসিএস স্পেশাল এবং এই ডব্লিউবিসিএসে তোমাদের একটা টপিক রয়েছে পেপার 2-তে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ পুনশ্চ। তো পুনশ্চ নিয়ে আমরা প্রত্যেকটা কাব্যগ্রন্থের প্রত্যেকটা কবিতা নিয়ে আমরা আলোচনা করব, কারণ এরমভাবে আমাদের প্রশ্ন আসে। ওভারঅল একটা কাব্যগ্রন্থ নিয়ে একটা প্রশ্ন তো আমরা করবই, অনেকগুলো প্রশ্নই আমাদের করতে হবে, কিন্তু তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা কবিতা ভালোভাবে পড়তে হবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে কবিতাগুলো আছে সেটা আমরা এই চ্যানেলে কভার করাবো, লাইন ভিত্তিক আলোচনা করব এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকের যে বিষয় সেটা হচ্ছে পুনশ্চ কাব্যগ্রন্থের বাঁশি কবিতা। ঠিক আছে, তাহলে বাঁশি কবিতাটা আমরা লাইন ভিত্তিক আলোচনা আগে করে নিই, তারপরে আমরা এখান থেকে কী ধরনের প্রশ্ন আসবে সেটা আলোচনা করব। তোমরা দেখে নাও। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় পুনশ্চ কাব্যগ্রন্থ, এবং এই কাব্যগ্রন্থের আমরা অনেকগুলো কবিতা আমরা কভার করেছি, এটা আবার আমরা কন্টিনিউ করছি। অনেকদিন বাদে আমরা আবার পুনশ্চ কাব্যগ্রন্থটা শুরু করছি এবং একেবারে থরলি আমরা লাইন বাই লাইন পড়বো এবং সেখান থেকে আমরা পড়াশুনো করে প্রশ্ন উত্তরের দিকে যাব। যেহেতু এটা ডব্লিউবিসিএস সিলেবাসে পুরো টেক্সটটা রয়েছে, আমি আশা করি তোমাদের কাছে এই পুরো বইটা রয়েছে, এবং যদি না থেকে থাকে তার পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আচ্ছা, এখানে দেখো পুরো কাব্যগ্রন্থটাই আমাদের কিন্তু সিলেবাসে রয়েছে, ডব্লিউবিসিএস বাংলা অপশনাল যাদের আছে। দেখে নাও কী কী কবিতা রয়েছে। আগে আমরা ভূমিকাটা খুব ভালো করে পড়বো। আমি আগের ক্লাসে অনেকদিন আগে যদিও ভূমিকা আলোচনা করেছিলাম, কোপাই কবিতাটা আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, কোপাই খোয়া ইত্যাদি আলোচনা হয়ে গেছে। তোমরা একটু পিছনের দিকে যাও, একটু সার্চ করো, পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, তাহলে আমাদের অনেকগুলো নাটক পড়তে হবে এবং কবিতা পড়তে হবে, এবং প্রত্যেকটা কবিতায় কিন্তু ভালোভাবে আমাদের পড়তে হবে। কিন্তু কিছু কিছু কবিতা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে প্রশ্ন আসতে পারে। আজকে আমরা সেরকমই একটি কবিতা লাইন ভিত্তিক আলোচনা পড়বো এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করব। আচ্ছা, এখানে তোমরা সূচিপত্রের মধ্যে দেখতেই পাচ্ছ, এখানে কোপাই, নাটক, নূতনকাল, খোয়াই, পত্র, পুকুর ধারে, অপরাধী, ফাঁক, বাসা, দেখা, সুন্দর, শেষদান, কোমল গান্ধার, বিচ্ছেদ, স্মৃতি, ছেলেটা, সহযাত্রী, বিশ্বশোক, শেষ চিঠি, বালক, ছেঁড়া কাগজের ঝুড়ি, কীটের সংসার, ক্যামেলিয়া, শালিক, সাধারণ মেয়ে, একজন লোক, খেলনার মুক্তি, পত্রলেখা, খ্যাতি, বাঁশি। তাহলে আমাদের আলোচ্য যে কবিতাটা সেটা হচ্ছে পুনশ্চ কাব্যগ্রন্থের বাঁশি। আচ্ছা, বাঁশি নামকরণের সার্থকতা তোমরা তৈরি করবে, এবং ওভারঅল যেটা আমি দেখবো সেটা হচ্ছে গিয়ে পুরো আগে আমরা লাইন ভিত্তিক ব্যাপারটা আলোচনা পড়ে নিই, তারপরে আমরা এখান থেকে আরও প্রশ্নগুলো কীভাবে কী ধরনের আসতে পারে এবং প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছে সেটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো যে বাঁশি থেকে কীভাবে এসেছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে আধুনিক মনস্কতা, হ্যাঁ, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থটা অনেকটা তার কি বলবো প্রৌঢ় বয়স বা বৃদ্ধ বয়সে লেখা। তো এই সময় তার যে ভাবনা ছিল, তার মধ্যে যে আধুনিক মনস্কতা ছিল, যদিও আধুনিক মনস্কতা তার একেবারে অনেক দিন আগে থেকেই ছিল, প্রথম থেকেই ছিল, কিন্তু সমকালীন যে বিষয়গুলো নিয়ে রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং তৎকালীন অসহায়তার জায়গা, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ বা গরিব মানুষের যে অসহায়তা, তার যে একটা অসামান্য দৃশ্য ফুটে উঠেছে আমরা এই কবিতার মধ্যে দিয়ে, সেটা কিন্তু আমরা দেখব। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত এই ধরনের কবিতা, ধরো সাধারণ মেয়ে, ক্যামেলিয়া বা বাঁশি, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের অপেক্ষাকৃত পরের লেখা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আগের লেখা, যেখানে গান্ধারীর আবেদন আমরা দেখছি, বা বিভিন্ন ধরনের প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত বা বলাকার মতো কাব্যগ্রন্থ, এই ধরনের কাব্যগ্রন্থ যখন আমরা কবিতাগুলো দেখবো, এবং এই শেষের দিকের পুনশ্চ কাব্যগ্রন্থ, তারপর শেষ লেখা, এই ধরনের কাব্যগ্রন্থ যখন পরিশেষ, এই ধরনের কাব্যগ্রন্থগুলো যখন আমরা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবর্তনটা কতটা। হ্যাঁ, তো বিবর্তনের সাক্ষ্য কিন্তু বহন করে এই শেষের দিকের কাব্যগুলো। ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে শুরু করছি বাঁশি কবিতাটা। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে, দেওয়া একতলা ঘর, পথের ধারেই। দেখো, এই ধরনের কাব্যগ্রন্থে আমরা, এই পুনশ্চ কাব্যগ্রন্থে আমরা অনেক কাহিনী পেয়েছি। আমরা এটাকে কাহিনী কাব্য বা কাহিনী মালা হিসাবে কিন্তু আমরা দেখতে পারি। এর সাথে আমরা লিপিকার তুলনা করতে পারি, যেখানে আমরা
আর ছোট গল্প অনুগল্পর একটা দিক পাই, এবং তার মধ্যে একটা কাব্যিকতারও জায়গা ছিল লিপিকা গ্রন্থে, যদিও সেটাকে কাব্যগ্রন্থ বলা যায় না। কিন্তু বাসি যে পুনশ্চ কাব্যগ্রন্থের একটি গুরুত্বপূর্ণ কবিতা। প্রথম যেটা বলবো, তোমরা কিন্তু যখন কবিতা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের বা যে কোনো কাব্যগ্রন্থ, যে আধুনিক কবিতাগুলো পড়বে বা জীবনানন্দ দাশ বলো যে কোনো কবিতা, তখন দেখবে শুধুমাত্র কিন্তু আমরা কবিতাটার অবয়বটাও দেখব। হ্যাঁ, শুধুমাত্র আমরা বিষয়টা দেখবো না, অবয়বটাও দেখব। দেখো এখানে, দেখো লাইনগুলো কীরকমভাবে তৈরি হয়েছে, কিভাবে লাইনগুলো লেখা। হ্যাঁ, কিনু গোয়ালার গলি, একটা মাত্র লাইনে শুধুমাত্র কিনু গোয়ালার গলি, একটা যেন দৃশ্যপট রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছুড়ে দিলেন, ক্যানভাস পাঠকের সামনে একটা ছুড়ে দিলেন যে কিনু গোয়ালার গলি, এইরকম ধরনের একটা ছাপোষা জায়গার কথা তিনি বলছেন, একটা প্রেক্ষাপট তিনি কিন্তু দিলেন। এবং এখানে একটা কাহিনীর কথা, একটা গল্প কথার ছলে কিন্তু কবিতাটা শুরু হচ্ছে, এবং কবিতাটার লাইনগুলো পরপর দেখবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে তার যে চলমানতা সেটা কিন্তু পাঠকের মনে কিভাবে পৌঁছেছেন। এবং তিনি যখন আমাদের রবীন্দ্রনাথ যখন তোমাদের লাইনটা লিখছেন, পংক্তিগুলো চয়ন করছেন, তখনও কিন্তু তার অবয়বের ওপরও কিন্তু অনেক কিছু দর্শায়। ঠিক আছে, তাহলে প্রথমেই যে দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটা কিনু গোয়ালার গলি, একটা খুবই কি বলবো, চেনা একটা পরিচয়, একটা চেনা দৃশ্য, যেখানে দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে একটা ঘর রয়েছে, খুব চেনা আমাদের একটা দৃশ্য। লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্বেতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই সেটা টিকটিকি। আচ্ছা, এই কবিতাটা পড়ে কি কোনোভাবে মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? আমি তো ভীষণভাবে অবাক হই যখনই আমি এই ধরনের কবিতা রবীন্দ্রনাথের পড়ি। এত পরিমাণে, মানে কল্লোল যুগের কোনো একটা কবি লিখেছেন বলে আমাদের মনে হয়, বা এই সমকালীন কোনো কবি লিখেছেন বলে মনে হয়। তার ভাবনা চিন্তার মধ্যে এতটা সুচারু ভাব ছিল, অর্থাৎ তিনি একটা এত বয়সে এসে যখন কবিতা লেখেন, তার মধ্যে যে নতুন শেখার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই এবং মুগ্ধ হই, আশ্চর্য হই, তাই তো? আচ্ছা, তো এখানেও একটা দৃশ্যপট ফুটে উঠেছে, এবং সেখানে কিন্তু আমরা একেবারে চেনা দৃশ্য, যেখানে একটা খুবই চেনা দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাই, আমরা মানে দেখে এসছি, যেগুলো তোমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাড়ির, ভাড়া বাড়ির যে একটা দৃশ্য, এবং সেখানে এত পুঙ্খানুপুঙ্খভাবে সেই দৃশ্যগুলো বলা। ঠিক আছে, যেমন মাঝে মাঝে শ্বেতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত বা গরিব ঘরের মধ্যে তোমাদের ক্যালেন্ডার লাগানো থাকে, শ্বেতা পড়ে যাওয়ার দেয়াল, তার উপরে গণেশ ঠাকুরের এরকম কোনো একটা কিছু আটকানো, ছবি আটকানো। ঠিক আছে, আবার টিকটিকি থাকছে। এই যে ছোট ছোট ডিটেলস, ছোট ছোট পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, এটা কিন্তু এই কবিতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব। তাহলে এইখানে কিন্তু রবীন্দ্রনাথ শুরু করলেন যে এই কবিতার ভাবনাটা কোথায়, ভাবনাগত দিকে রয়েছে অভাব অনটন। এই অভাব অনটনের দৃশ্যপট কিন্তু তিনি একটার পর একটা মালা গেঁথেছেন। এই অন্যের অভাব টিকটিকিটার নেই, কিন্তু যে কথক তার রয়েছে এই অন্যের অভাব, এবং অন্যের অভাবটা কি তার বলছে, এবং তিনি যে কথক তার ব্যাপারে এবার তিনি বলছেন, তার আর্থিক পরিস্থিতির কথা তিনি বলছেন, যে বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। একটা কেরানির জীবন যাপন নিয়ে কিন্তু এই কবিতাটা লেখা। কিন্তু বাঁশি নামকরণ হলো কেন, সেটা আমরা একেবারে শেষের দিকে বুঝতে পারবো, যে এই বাঁশিটা কতটা মেটাফরিক্যাল, ঠিক আছে, তো কতটা প্রতিকায়িত, সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে, শিয়ালদা স্টেশনে যাই সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। এই ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করবে। একটা নিম্ন মধ্যবিত্ত কেরানির 25 টাকা বেতনে তার বেঁচে থাকা, তার টিকে থাকার লড়াই, সেই দেয়ালের সেই টিকটিকিটার মতো তার যেমন একটা টিকে থাকার লড়াই রয়েছে, কিন্তু তার অন্যের অভাব নেই, সে কোনো না কোনোভাবে অন্ন পেয়েই যায়, তার খাবার জোগান হয়ে যায়, কিন্তু তার কিন্তু এই জোগানটা করতে তার কিন্তু নাভিশ্বাস ওঠে। এখনো পর্যন্ত এই কবিতা, এই ধরনের কবিতা কিন্তু ভীষণ প্রাসঙ্গিক, এবং ভারতবর্ষের মতো দেশে এবং আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আমরা এরকম প্রচুর মানুষ দেখতে পাবো, যারা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে তারা সার্ভাইভ করছে, তারা কিন্তু টিকে থাকার সংগ্রামে রয়েছে। ঠিক আছে, তাহলে সন্ধ্যেটা সে কাটিয়ে আসি শিয়ালদা স্টেশনে, কারণ তার রাত্রিবেলা লাইট জ্বালাতে হবে না, বিজলি বাতির যে তোমার কারেন্টের যে বিলটা উঠবে তার কিন্তু সেটা দেওয়ার ক্ষমতা নেই, তাই সে রাতটা স্টেশনে কাটায়।
ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। তাহলে প্রথম বাঁশির আমরা শব্দবন্ধটা ব্যবহার পেলাম, প্রথম বাঁশি। সেই বাঁশিটা কিসের বাঁশি? এটা কিন্তু কোনো কৃষ্ণের বাঁশি নয়, এটা রেলের বাঁশি। ঠিক আছে, এই রেল, ট্রেন, এই ট্রেন ইঞ্জিন, এটা কিন্তু বহুবার সাহিত্যে বারবার ফিরে এসেছে যন্ত্রের প্রতীক হিসেবে, দাম্ভিকতার প্রতীক হিসেবে, অনেক সময় আবার অনেক সময় গতিময়তার প্রতীক হিসেবেও কিন্তু এসেছে। তো জীবনের যে গতি, সেটা একেবারে যে তাকে যতই সে ধসে যাক, পড়ে যাক, তাকে যে চলতে হবে, তাকে যে টিকে থাকতে হবে, তার কিন্তু একটা প্রতীক রেল। রেল গতির প্রতীক, জীবনের প্রতীক। এবং রবীন্দ্রনাথ অবশ্যই চড়ুইবতী মন্ত্রে দীক্ষা দেন, যদিও অভাব অনটনের এখানে দৃশ্যপট রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যে রবীন্দ্রনাথের যে ভাবনা, ঔপনিষদিক ভাবনা, যে শেষের দিকে আমরা কিন্তু দেখতে পাবো যে কোথাও না কোথাও তিনি কিন্তু নৈরাশ্যবাদে ডুবে যাচ্ছেন না। এই কবিতার মধ্যেও কিন্তু সেই নৈরাশ্যবাদের একটা প্রেক্ষাপট রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেখান থেকে উত্তরণের একটা জায়গা রয়েছে, সেটা আমরা কবিতার শেষের দিকে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই বাঁশির শব্দ আমরা এই কবিতার মধ্যে কিন্তু বাঁশি শব্দটা পাচ্ছি দুবার, আবার নিচের দিকে আমরা পাবো। এই বাঁশিটা হচ্ছে রেলের বাঁশি, ট্রেনের বাঁশি। ঠিক আছে, তো এইটা আমরা দেখতে পাবো। আচ্ছা, তারপরে আমরা দেখি 10:30 বেজে যায়, তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার, ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। এবার একজন অভাব অনটনে জরাজীর্ণ একজন মানুষ, তার জীবনেও প্রেম এসেছিল, তার জীবনেও বিবাহর একটা সম্বন্ধ এসেছিল, কিন্তু সেটা হয়নি। কাদের সাথে? সে একটা যখন স্মৃতি রোমন্থন করছে, সেই দুঃখের স্মৃতি রোমন্থন করছে, তার কথা কিন্তু এখানে বলছে যে তার পিসির দেওরের মেয়ের সাথে তার বিবাহের একটা ঠিক হয়েছিল, কিন্তু সেখান থেকে সে পিছু হটে আসে। এই যে একটা নিম্নমধ্যবিত্ত মানুষের যে অর্থনৈতিক টানাপোড়েনে তার যে জীবনের আবেগগুলো, সূক্ষ্ম ভাবনা চিন্তাগুলো কিভাবে তাদেরকে দোলে পিষে মারতে হয়, সেখানে কিন্তু আমরা এটার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পলায়ন প্রবৃত্তি, হ্যাঁ, পালিয়ে আসার যে ভাবনা চিন্তা, এটা কিন্তু মানুষের মধ্যে রয়েছে। এবং আর্থিক দিক থেকে একটা মানুষ নিজেই খেতে পাচ্ছে না, সে আর একটা মানুষকে তার জীবনের সাথে জড়াতে চায়নি, সে পালিয়ে এসেছে ভয়ে। এই যে দিকটা, এটা কিন্তু কতটা নিষ্ঠুর, কতটা করুণ, হ্যাঁ, নিয়তির একটা করুণতম দিক, সেটা কিন্তু রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন। তো তোমরা অবশ্যই যখনই যে কোনো কবিতা পড়বে একটু মন দিয়ে পড়বে, কারণ যখন আমরা প্রশ্নের উত্তর লিখব তখন এই ভাবনাগুলোকে যেন তোমাদের আনসারে থাকে। ঠিক আছে, আচ্ছা, ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। এই ধরনের লাইন কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ছাড়া আমরা পাবো না। ঠিক আছে, পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘন ঘোর। অর্থাৎ যার সাথে তার ঘর বাঁধা হয়নি, সে যেন তার মনে স্থান পেয়েছে, তার স্মৃতিতে স্থান পেয়েছে, এবং সে সেটা নিয়ে যেন স্বপ্নে সংসার গড়ে। ঠিক আছে, তাকে যেন সে দেখতে পায় ঢাকাই শাড়ি পরে, কপালে সিঁদুর দিয়ে। ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেলালের ছানা, ছাইপাশ আরও কত কি যে। অর্থাৎ এইখানে যখন প্রতীকের মধ্যে দিয়ে, রূপকের মধ্যে দিয়ে তার জীবনেরই যেন একটা দৃশ্য আমরা পেলাম। অর্থাৎ এই যে আমের খোসা, আটি, কাঁঠালের ভুতি, এগুলো কি? এগুলো ডাস্টবিনের একটা জিনিস, হ্যাঁ, উচ্ছিষ্ট। তার জীবন যেন সেই উচ্ছিষ্টের মতো হয়ে গেছে, এবং এই উচ্ছিষ্টকেই যেন বয়ে নিয়ে চলা, টেনে নিয়ে চলা। ঠিক আছে, এই তার জীবনের যে প্রতিনিয়ত যে দিনদামচা, তার মধ্যে এই রোজদামচার মধ্যে যে একের পর এক দুঃখ দারিদ্র বারবার থাবা দিচ্ছে, এই থাবার মধ্যে থেকে, এই গ্রাসের মধ্যে থেকে তার জীবনটা উচ্ছিষ্ট মনে হয়, এবং এই উচ্ছিষ্টকে আরো বেশি রূপাকায়িত বা প্রতিকায়িত করছে কিন্তু এই পংক্তিগুলো। ঠিক আছে, আচ্ছা, ছাইপাশ আরও কত কি যে, ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে। আচ্ছা, এখানে একটা দেখো, প্রত্যেকটা শব্দের একটা কিন্তু আলাদা করে অন্তর্নিহিত অর্থ আমরা পাবো।
প্রত্যেকটা লাইনের মধ্যে যখন বলছে যে গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, তারই একটা আপিসের কোনো কলিগের কথা তিনি বলছেন, সহকর্মীর কথা বলছেন, তার সহকর্মীর সাথে যেন তুলনা করছে যে একটা রসসিক্ত ভাবনা চিন্তাওয়ালা একজন তার সহকর্মী, তার কথা এখানে আসছে। আবার আসছে তার ছাতাটার কথা, তার জীবন যেমন জরাজীর্ণ, তার ছাতাটা কিন্তু তারই একটা প্রতীক। তার জীবনে যেমন ছিদ্র, প্রত্যেকটা দারিদ্র্যের, অভাবের, অনটনের যে ছিদ্র এক একটা, হ্যাঁ, সেখান থেকে চুইয়ে পড়ছে তার জীবন রস, সেরকমই কিন্তু তার যে ছাতাটা কিন্তু তার একটা রূপক বহন করছে। ঠিক আছে, তার জীবনের যে সাথে সাথে ঘরের মধ্যে একটা কালো ছায়া রয়েছে, এইটাই তার জীবন। কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার, দিনরাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি। এই যে অবসাদ, এই মানে অর্থনৈতিক দিক থেকে যারা নিম্ন বর্গের, তাদের যে মধ্যে অবসাদগ্রস্ততা, সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। রবীন্দ্রনাথ এত বছর আগেও কিন্তু সেই কথাটা বলেন। এখন আমরা ডিপ্রেশন, অবসাদগ্রস্ততা এই ধরনের কথাবার্তা বলছি, কিন্তু যারা নিম্নবিত্ত, একেবারে যারা খেতে পায় না, তাদের যে মানে রোজকার যে এই যে সংগ্রাম, বেঁচে থাকার সংগ্রাম, তাদের মধ্যে যে অবসাদগ্রস্ততা আছে, তার কথা কিন্তু রবীন্দ্রনাথ কবে বলে দিয়ে গেছেন। ঠিক আছে, অনেকে মনে করেন রবীন্দ্রনাথ তো সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মানুষ, জমিদার ছিলেন, তিনি হয়তো গরিবদের, দুঃখদের কষ্ট বোঝেন না, কিন্তু যারা এই কথাটা বলে তাদেরকে এই ধরনের কবিতাটা পড়ানো উচিত। আচ্ছা, গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে। এবার আস্তে আস্তে তার একটা এই যে ধূসর জীবন, এই যে সাদা কালো জীবনের মধ্যে কোথাও না কোথাও একটু রঙের ছটা, একটু রামধনু উকি দেয়। তার একজন পরিবেশ, মানে তার একজন প্রতিবেশী, সে হচ্ছে গিয়ে তোমার এখানে কান্তবাবুর কথা বলছে, এবং কান্তবাবু যে আছেন তিনি তার প্রতিবেশী, এবং তিনি কর্নেট বাজান, একটা বাদ্যযন্ত্র সেটা বাজায়, এবং তার সেই এই বিভৎস গলির মাঝেও সে তার কর্নেটে সুর বেজে ওঠে। হ্যাঁ, তার বাদ্যযন্ত্রে সুর বেজে ওঠে, এই সুর যেন আপামর এই পৃথিবীর সুর, অর্থাৎ যেই সুরে পৃথিবীর আপামর দুঃখ, দারিদ্র, অসহায়তার মধ্যেও কিন্তু কোথাও না কোথাও জীবনের একটা যে লড়াই, এই লড়াইয়ের মধ্যেও কিন্তু, বেঁচে থাকার মধ্যেও কিন্তু একটা সার্থকতা রয়েছে। এই যে সে মানুষটা বেঁচে থাকতে চাইছে, সংগ্রামের মাধ্যমেও হোক বা যেভাবেই হোক না কেন, তার যে বেঁচে থাকার যে লড়াইটা, সেটা কিন্তু একটা কি বলবো, একটা অবশ্যই একটা পজিটিভ দিক, তাই না, একটা ইতিবাচক দিক, যে সে হেরে যাচ্ছে না, সে জীবনের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না, সে প্রতিনিয়ত লড়াই করছে টিকে থাকার জন্য। ঠিক আছে, তো এই টিকে থাকার কথার মধ্যে একটা কিন্তু জীবন রসবোধেরও জায়গা রবীন্দ্রনাথ এই কবিতার মধ্যে দিলেন। আচ্ছা, ভোরবেলা, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোর ছায়ায়। এই যে কর্নেটের সুর কান্তবাবুর, সেটা কিসের রূপক? একজন মানুষের মধ্যে যতই মানে অভাব অনটন থাকুক না কেন, তার মধ্যেও যে জীবন রসটুকু রয়েছে, সেই জীবন রসের কিন্তু রূপক এই বিষয়গুলো। মাঝে মাঝে উকি উকি দিয়ে যায়, তাই তো, কখনো আলো অন্ধকারে, কখনো গভীর রাতে, এইটা কিন্তু এখানে কবি বলছেন। সিন্ধু বারোয়ার লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে। তাহলে এই যে এই জিনিসটা দেখলাম, সেখানে আমরা কি দেখছি, যে একটা মানুষ, ওই যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, ঠিক আছে, মনে আছে তো এই গানটা, তো সেরকমই সে যেন মনে মনে আকবর বাদশার মতো নিজেকে মনে পড়ে। তার সামনে যেমন তানসেন সুর ধরেছে, এই এই হরিপদ কেরানির সামনে কর্নেট বাজাচ্ছেন, বাঁশির সুর তুলছেন কান্তবাবু। তো সেখানে তিনি মনে করছেন যে এই হরিপদ কেরানি আর তোমার আকবর বাদশার মধ্যে কোনো বিভেদ নেই। তার এই ইমাজিনেশনই পাওয়ার, এই যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, এই বিষয়টা কিন্তু আমরা ভাবনার জগতে রাজা বাদশাও হতে পারি, হয়তো বাস্তবের জগতে নাই হলাম, তাই না, তাই আমরা হারিয়ে যাই কোনো একটা গল্পের ছলে, কোনো একটা সিনেমার জগতে, আমরা একটু
এই যে ইমাজিনেশনের যে পাওয়ার, সেটার দিকে কিন্তু মানুষের একটা অদ্ভুত একটা বিষয় এটা, তাই না? আমরা যখন একটা সিনেমা দেখি, আমরা একটা গল্প পড়ি, তার যখন একটা চরিত্রের সাথে নিজেদেরকে রিলেট করি, আমরা তখন তাদের মতো হয়ে যাই, তাই তো? আমাদের জীবনে হাজার অনটন অভাব থাকুক না কেন, আমাদের উপন্যাসে সেই চরিত্র যদি তার জিত হয়, আমাদেরও যেন জিত হলো, তাই তো? আমরা সাধারণ মেয়ের মধ্যে আমরা যখন কবিতাটা পড়েছি তখন দেখেছি যে সেখানেও সেই মেয়েটি বলছে যে আমার হার হয়েছে হোক, তোমার কবিতার নায়িকার যেন কোনো হার না হয়। এই দিকগুলো কিন্তু একটু লক্ষ্য করবে, ঠিক আছে? আচ্ছা, এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে, যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। ঠিক আছে, তাহলে এই দেখো, আমরা কিন্তু এই কবিতাটা একেবারে শেষ হলো একটা বিরহ মধুরতার মধ্য থেকে। ঠিক আছে, বিরহ মধুর কেন বলছি? এই যে তার মনে মনে সে একজনকে পেয়েছে, সে তার তার জীবনে সে আসেনি, তার এই যে প্রেমিক সত্তা, একজন কেরানির মধ্যেও যে একজন প্রেমিক লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। সে বাঁশির সুরের কথা বোঝে, সে মানে সে খুঁজে পায় সেই বিরহর সুরের মধ্যে তার না পাওয়া গৃহিণীকে। ঠিক আছে, এই যে এই বিরহের মধ্যেও, অর্থাৎ দেখবে বলে না যে দ্য সুইটেস্ট সং আর ফ্রম সরো, দুঃখ থেকেই কিন্তু মেলোডিয়াস সং তৈরি হয়। দেখবে দুঃখের গানগুলো খুব সুন্দর আমাদের মনের মধ্যে বাঁধে, মনের মধ্যে বিঁধে যায়। তো সেরকমই দুঃখ থেকে তৈরি হওয়া যে প্রেম, যে বেদনা, বিরহের কথা, যে সুর, সেই সুরগুলো কিন্তু একটা অপার পার্থিব একটা জিনিস, অপার্থিব একটা জিনিস। তো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখান থেকে যদি আমরা প্রশ্ন দেখি, সেখানে আমরা দেখতে পাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা একটু দেখো, বাসি থেকে প্রশ্নটা এসেছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে কী ধরনের প্রশ্ন এসেছে, কিন্তু এসেছে, হ্যাঁ একবার দেখে নিও। তো এই বাসি কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাহিনী। এখানে আমরা হরিপদ কেরানির একটা রোজনামচা দেখতে পেলাম, তার হওয়া না হওয়ার গল্প দেখতে পেলাম, তার যে কি বলবো, তার টিকে থাকার লড়াই দেখতে পেলাম, অভাব অনটন দেখতে পেলাম, এবং সর্বোপরি জীবন দেখতে পেলাম। এখানেই রবীন্দ্রনাথের এই কবিতাটা সার্থকতা। এবং দুই বাঁশি দুভাবে এসেছে। এক বাঁশি যেটা রেলের বাঁশি, সেটা মানে সেটা জীবনের একদিকে জীবনের যে অসহায়তার প্রতীক, জীবনের ক্যাওস বা কর্কশতার প্রতীক, ক্যাকোফোনির প্রতীক। অন্যদিকে এই কান্তবাবু, তার প্রতিবেশী কান্তবাবুর যে বাঁশির সুর, সেই বাঁশির সুর কিন্তু সেই জীবন রসের প্রতীক। এই দুই বাঁশির সহাবস্থানই তৈরি হয়েছে জীবন। এবং এখানে কিন্তু এই কবিতার যে কথক হরিপদ কেরানি, তার জীবনের সমাপ্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কবিতাটা, মানে ভালো করে। খুব সুন্দর কবিতা, রবীন্দ্রনাথের কবিতা আমাদের মুগ্ধ করে, কিছু কিছু কবিতা তো ভীষণভাবে আমাদের আশ্চর্য করে। তো সেরকম একটি কবিতা বাঁশি। এবং আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি চেষ্টা করছি পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ কবিতাগুলো নিয়ে তোমাদের লাইন ভিত্তিক আলোচনা করার। সাথে থাকো, পাশে থাকো। আর অনলাইন ক্লাস যদি জয়েন করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।